নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন পর হাতের ভিডিও নিয়ে আপডেট দিতে এলাম। প্রথম ভেবেছিলাম ভিডিও আমি করবই না, কারণ আমি কদিন ধরে এই হাতের প্রবলেম নিয়ে খুব ডিস্টারবেন্স হয়ে গেছিলাম। শরীর স্বাস্থ্য ঠিক ছিল না, ইভেন ডিপ্রেশনে চলে গেছিলাম। ভিডিও শুরু করার আগে আমি এটা বলে দিতে চাই যে আমি এখন যে কোনো ভিডিও যখন বানাবো সেগুলো বাংলাতেই বানাবো। ভিডিও হয়তো অনেকের ভালো লাগবে না, তার কারণ হচ্ছে এই ভিডিওতে জাস্ট আমি আমার প্রবলেমগুলোকেই এখানেতে ডিসকাস করব। এই ভিডিও তাদেরই ভালো লাগবে যারা বহুদিন ধরে বিভিন্ন কারণে ফ্র্যাকচারজনিত রোগ নিয়ে ঘরেতে আছে, অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন ধরে। হয়তো ফ্র্যাকচারটা ঠিকঠাক হচ্ছে, হিল হচ্ছে না, কোনো প্রবলেম ফেস করছে। তারা কি প্রবলেম ফেস করছে, আমি কি প্রবলেম ফেস করেছি, সেগুলো এখানে ডিসকাস করব। আপনারা জানেন সেকেন্ড সার্জারি আমার হয়েছিল 23 ডিসেম্বরে আমার সেকেন্ড সার্জারি হওয়ার পরে আমি বাড়িতেই ছিলাম। বাড়ি থেকে বেরোতে পারতাম না, ঠিক মতো জামা পরতে পারতাম না, যার ফলে বাড়ি থেকে বেরোনো আমার পক্ষে অসুবিধা হয়ে গেছিল। বাড়ি থেকে ঠিক মতো বেরোতে না পারার কারণে দীর্ঘদিন ঘরেই ছিলাম। সবকিছু ঠিকঠাকই ছিল, ঘরে থাকতাম, টিভি দেখতাম, কোনো হয়তো কম্পিউটারে কোনো কাজ ফাজ করতাম, গান শুনতাম, এগুলোই দিনকে দিন কাটছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু সেকেন্ড সপ্তাহ পর থেকে আমার নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা শুরু হলো। চিন্তাভাবনা এরকম ছিল যে আগামী আমি ভবিষ্যতে কীভাবে চালাবো সংসারটাকে, কাজকর্ম আমার থাকবে কি থাকবে না, পয়সা করি ফাইন্যান্সিয়াল নিয়েও আমি খুব টেনশনে সবসময় চিন্তা করতাম যে কিভাবে সংসারটাকে ঠিকমতো চালাতে পারবো কি না। এইসব করতে করতে নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসে, যার ফলে আমি ইউটিউব দেখা শুরু করি। ইউটিউব দেখে আমি দেখতে থাকি যে কিভাবে ফ্র্যাকচার থেকে তাড়াতাড়ি রিকভারি করা যায়, ফ্র্যাকচার তাড়াতাড়ি রিকভারি হয় কি না, এইসব ভিডিও আমি দিনকে দিন দেখতে থাকি। বন্ধুরা, এইসব চিন্তাভাবনা তাদেরই আসে যখন কোনো মানুষ হঠাৎ করে নিজের কাজকর্ম থেকে বিরত হয়ে যায় কোনো অসুস্থতার কারণে, যেমন আমার অ্যাক্সিডেন্টের কারণে। তখন মানুষের মাথাতে বিভিন্ন প্রকার চিন্তাভাবনা আসতে থাকে। এগুলো সাধারণত কোনো মানুষের মাথাতে আসবে না। এগুলো যারা নানারকমভাবে অসুস্থজনিত কারণে ঘরেতে থাকে তাদের মাথাতে চিন্তাভাবনাগুলো আসে। বন্ধুরা, সমস্যা শুরু হয় আমার 3rd সপ্তাহ 21 দিন পর, যখন আমাকে ডাক্তার আমার হাতের প্লাস্টার খুলে দেয় এবং সেলাই কেটে দেয়। আমার হাতের এখন কন্ডিশন জাস্ট এখানে দেখুন একটা কাট আছে এখানেতে। আগে আমার এই জায়গাতে লাগানো ছিল প্লেটটা, এখন লাগানো আছে আমার এই জায়গাতে। আর ঠিক এই সামনের দিকে একটা আছে, দেখাতে পাচ্ছি না হাত ঠিক মতো। এখানে একটা আছে, এখানেও একটা আমার প্লেট আছে। আমরা জানি না আমার বোন গ্রাফটিং হয়েছিল। ডাক্তার প্লাস্টার কেটে দেওয়ার পরে, সেলাই কেটে দেওয়ার, প্লাস্টার খুলে দিয়ে সেলাই কেটে দেওয়ার পরে আমায় কিছু ব্যায়াম দেখিয়েছিল। কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার জন্য আমাকে কোনো সাজেস্ট করেনি। ব্যায়াম দেখিয়েছিল। আমার পুরো এলবো পুরো স্টিফনেস হয়ে গেছিলো, আমার এলবো জাস্ট এরকম থাকতো, আমি সিধে করতে পারতাম না। 21 দিন পুরো প্লাস্টার ছিল। আর সবচেয়ে প্রবলেম হয়েছে আমার সার্জারির পর থেকে আমার এই 3টে আঙুল, হচ্ছে আমার থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডিল ফিঙ্গার, এই 3টে আঙুলে একটা ভারী ভাব এমন ঝিনঝিন হয়ে থাকতো। তো আমি প্রথম ভেবেছিলাম হয়তো এটা আস্তে আস্তে প্লাস্টার কাটার পর ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে যে ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত আমার এই জিনিসটা ঠিক হয়নি। তো ডাক্তার যেহেতু আমাকে বিভিন্ন প্রকার ব্যায়াম বলেছিল, ব্যায়াম করার পরে আমি অলরেডি আমার হাতের মুভমেন্ট অলরেডি আমার ঠিক হয়ে যায়। হাতের মুভমেন্ট আমার এখন পুরোপুরি আছে, হাতের মুভমেন্টে আমার এখন কোনো ডিস্টারবেন্স নেই। কিন্তু আমার এই 3টে ফিঙ্গারের প্রবলেম শুরু হয়ে যায়। 21 দিন পর থেকে আমি নানা রকম হাতের এক্সারসাইজ করতে থাকি এবং নানা রকম এক্সারসাইজ করার পরে আমার অলরেডি এলবোটা ঠিকঠাক অলরেডি হয়ে যায়। কিন্তু কোনো আদার্স কোনো এক্সারসাইজ করতে পারি না। কেন? হাতার কোনো হার্ড এক্সারসাইজ করলেই মনে হয় এই যে প্লেটটা ভেঙে গেল। কেন? যেহেতু একবার প্লেট ভেঙে গেছে, সেই আতঙ্কটাই আমার মনে অ্যাকচুয়ালি ঘুরপাক খায়। তার ফলে আমি ভয় অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতাম। ফিজিওথেরাপির কাছে যেতে পারি না, কেন ফিজিওথেরাপির সাজেস্ট আমাকে ডাক্তার এখনো পর্যন্ত করেনি। 21 দিনের পরে যখন আমি আস্তে আস্তে ঘরে থাকতে আস্তে আস্তে মাথায় নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা শুরু হয়। সংসার আমি 21 দিন পর্যন্ত ঘরে থাকার পরেও ঠিক মতো বাইরে বেরোতাম, কিন্তু বাজার হাট করতে পারতাম না। বাজার হাট আমার ওয়াইফই করতো, সব কাজ, ঘরের যাবতীয় কাজকর্ম আমার ওয়াইফই করতো। আমি কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না, কেন ভয় লাগতো যদি ভুল করে আবার ওয়েট ক্যারি করে ফেলি তো আমার আবার যদি প্লেট ভেঙে যায়। কেন? ফার্স্ট সার্জারির পর সেকেন্ড সার্জারি হওয়াতে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম।
এবং আপনার দীর্ঘদিন ধরে ডিপ্রেশনটা একটা এমন জায়গাতেই চলে যায় যে ডিপ্রেশনটা যাওয়ার ফলে আমি যদি কোনো সময় কোনো হাতের ভারী ব্যায়াম করে থাকি, সে তখনই মনে হয় যদি আমার হাত একটু নড়ে যে আমার হয়তো প্লেট ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে আমি দৌড়াতাম এক্স রে করতে। এইভাবে আমি অলরেডি জানুয়ারি মাসে 3-4 বার এক্স রে করে ফেলেছি। কেন করে ফেলেছি? সন্দেহর কারণে, যদি আমার হাতেতে প্লেট ভেঙে গেছে কিনা, হাতের প্লেট ঠিকঠাক আছে কিনা, মানে একটা আতঙ্ক আমার মনে সবসময় কাজ করছিল। আর প্লাস তো আমার মানে দীর্ঘদিন ধরে একটা মানে আমি যে বিজনেসটা করি সেটাতে আমি নিজেই সব কাজকর্মগুলো করতে চেষ্টা করি। হ্যাঁ, নিজের বিজনেস বলে যে নিজে বসে থাকবো তা না, আমি নিজেই কাজ করি। তো আগামী দিনে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে মাথাতে আমার মানে দেখা দিতে শুরু করে, এবং আমি ফিউচার নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করার ফলে আমি পুরোপুরি আমার ডিপ্রেশনটা আমার মধ্যে চলে আসে। যার ফলে আমার কোনো কিছু ভাল লাগতো না, কোনো কাজ আমার ভালো লাগতো না। কেউ কিছু বলে তাকে আমি মানে তার প্রতি সবসময় রাগ হতো। ডিপ্রেশনটা চরম পর্যায়ে। সাধারণত এই জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত ছিল আমার। আমি চেষ্টাও করেছিলাম এই ডিপ্রেশনে বেরিয়ে আসার, কিন্তু অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন, অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যান, নিজের নানা রকম সংসারের কাজকর্ম থাকে, নিজের সংসার চালানোর ব্যাপার আছে। হ্যাঁ, আমার পেছনে আমার সংসারটা পুরো আমার ওপরেই দায়িত্ব ছিল। এসব কারণে হয়তো আমি ডিপ্রেশনের মধ্যে টোটালি পড়ে যাই, যার ফলে আমাকে মানে কী করে কি মানে ঠিক হতে হবে সে চিন্তা করতাম। যাই হোক, আমাকে আমার স্ত্রী অলরেডি একটা ভালো সাইকোলজি ডাক্তারের কাছে নিয়ে যায়। সে সাইকোলজি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমায় কাউন্সেলিং করে কিছু মেডিসিনও দেয়। দেওয়ার পরে আমি মেডিসিন খাওয়া শুরু করি, কিন্তু মেডিসিন খাওয়ার পরও আমি ঠিকমতো রিলিফ পেতাম না। আর আমার সত্যি বলতে কি, আমার হাতের যে মুভমেন্ট, হাত কীভাবে মুভমেন্ট করেছি, কীভাবে ভালো হয়েছি, এই যে ভিডিও করে যে আমি আপনাদের কাছে ছাড়বো, সেটাও আমার ইচ্ছা অলরেডি ছিলই না। মানে ভিডিও করার মতো ইচ্ছা ছিল না, কিছু ভাল লাগতো না। যার ফলে সকালবেলা করে একটু মর্নিং ওয়াক করতে বেরোতাম, কিন্তু নিজে চিন্তা করতাম যে ফিউচারের কথা চিন্তা করতে করতে দেখতে পাচ্ছি আমার শারীরিক প্রবলেমও এসে যাচ্ছে বিভিন্ন প্রকার। যদি এরকম করতে থাকি তো সুস্থ যদি না হতে পারি, বিকজ আমার 6 মাস ধরে এখন টোটাল এই হাতকে ট্রিটমেন্ট করতে হবে। 6 মাস আমি কোনো ভারী জিনিস চাগাতে পারবো না। 6 মাস আমাকে হাতকে একদম সেফলি রাখতে হবে। আগামী দিনে আমার এই যে আঙুলের মুভমেন্টগুলো, এখন আঙুলের মুভমেন্ট ঠিক আছে, কিন্তু আঙুলের মধ্যে একটা ঝিনঝিনে ভাব, একটা স্টিফনেস ভাব, এগুলো এক্সারসাইজ করে আস্তে আস্তে যাবে হয়তো। কিন্তু বুঝতেই পারছেন, কাজকর্ম করা ছেলে, কাজকর্ম থেকে যদি বন্ধ হয়ে যায়, সেখানে তো একটা মাথা একটা অন্য কাজ করে, সব চিন্তাভাবনা করে। এগুলো সাধারণত যারা এরকম মানে হাত পা ফ্র্যাকচার হয়ে কিংবা অসুস্থজনক কারণে ঘরে পড়ে থাকে, তারা এগুলো ফিল করতে পারবে। সাধারণ মানুষ এগুলো ফিল করতে পারবে না, সেই কারণে ভিডিওটা বানানো। তো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তখন নিজেই ঠিক করলাম যে না, ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে আসবো। যার ফলে আমি বিভিন্ন প্রকার মোটিভেশান ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে। বিভিন্ন প্রকার মানে বিভিন্ন প্রকার বুদ্ধের বাণী, আদার্স কোনো বাণী, এগুলো শুনতাম ইউটিউবে। শুনে নিজেও হয়তো কিছুটা আপনার ওই মেডিটেশন করতে আরম্ভ করলাম। মেডিটেশন তো অ্যাকচুয়ালি ধ্যানের ব্যায়াম, করা যায় না বসে বসে চোখ বন্ধ করে। তা চেষ্টা করতে করতে আমি মোটামুটি অনেকটা রিলিফ পেলাম, এবং আস্তে আস্তে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এলাম। নিজে চিন্তা করলাম, যা হবে হবে, যদি কাজ থাকে করব, না থাকে না করব, কিন্তু আমাকে আগে সুস্থ হতে হবে। সুস্থ হয়ে গেলে মোটামুটি হাতে কাজ জানি, ঠিক কাজ আমি জোগাড় করে নেব। সেটা নিজেই মনে মনে আমি নিজেকে আরও শক্ত করলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে, একটা ছেলে দীর্ঘদিন ধরে সেভিংসের টাকা খরচা করে করে খাওয়া দাওয়া, ঘরে চালানো, এতে একটা চিন্তাভাবনা আসে, কিন্তু চিন্তাভাবনা করে আলটিমেটলি কোনো লাভ তো কিছু হবে না, উল্টে ক্ষতি হবে। সেই কারণে আমি অলরেডি আপনার নিজের মনকে শক্ত করে আমি আপনার টোটালি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলাম, এবং আমি অনেক নিজেকে চেঞ্জ করেও ফেলেছি। যেখানে আমার কিছুটা নিজের ভুলেও হয়তো প্লেটটা ভাঙতে পারে, কেননা আমি ডাক্তারও আমাকে সেরকমভাবে গাইডেন্স করেনি, আর আমিও মানে যেহেতু শুনে আমাকে অনেক জায়গা গুগল ইউটিউব সার্চ করে দেখেছিলাম যে আফটার ফ্র্যাকচারের পরে স্মোকিং করা যায় না, কোনো কিছু করা যায় না, এবং হাতে ওয়েট ক্যারি করা যায় না। আমার প্রথম সার্জারি পরে আমি খুব দ্রুত কাজে ফেরার জন্য আমি ব্যাগ, নানা রকম জিনিস ওয়েট ক্যারি করে ফেলেও ছিলাম। এর ফলেও হয়তো কিছুটা আমার নিজের ভুল। তারপরে এইসব হতে বিভিন্ন প্রকার কারণে এখনও পর্যন্ত আমি তো বাথরুমে জাস্ট একটা সাপোর্ট দিয়েছিলাম, তারপরে আমার এই ঘটনা ঘটেছিল। কিন্তু টাইটেনিয়াম প্লেট ভেঙে যায়, যাকেই বলি সেই বলে কী করে ভেঙে গেল। তো আমিও এখনও পর্যন্ত
ঠিক শিওর নয় কী করে ভেঙে গেল। যাই হোক, ডাক্তার তো অলরেডি প্লেট ইমপ্ল্যান্ট করে দিয়েছে। করে দেওয়ার পরে এই জায়গাটা পুরো ফুলে থাকে, কারণ এই জায়গাটা ফুলে থাকবে, এই জায়গাটা পুরো প্লেট আছে আমার, এই জায়গাটা টোটালটাই প্লেট আছে। আরও এখানটা আগে ছিল এতটা কাটা, এখন এখান থেকে এতটা হয়ে গেছে, মানে এখন হবেই, কেননা যেহেতু সেকেন্ড সার্জারি। হ্যাঁ, তো এই ভিডিওটার পরে আমি হয়তো আপনাদের নেক্সট ভিডিওতে বলতে পারবো যে আমার হাত কতটা ভালো হয়েছে, কিভাবে হয়েছে। মোটামুটি হাতে স্ট্রেংথ এখনো পর্যন্ত সেরকমভাবে আসেনি, হাতের যন্ত্রণা, ব্যথা, সোয়েলিং এসব কিছু নেই, কেননা অলরেডি ব্যায়াম করে করে কিছুটা আমি কমিয়েছি, এবং আমার এলবো স্টিফনেসটাও চলে গেছে। এলবোতে স্টিফনেস নেই, কিন্তু হাতের স্ট্রেংথ, হাতের যে পাওয়ার, সেটা যত আস্তে আস্তে আসে, কেন আমার এখনও পর্যন্ত ক্যালাস ফর্মেশন কতটা হয়েছে সেটা আমি জানি না, ডাক্তারই বলতে পারবে এটা দেখে। তো ডাক্তারের ভিজিট আছে আমার, ডাক্তার ভিজিট করতে যাওয়ার টাইম হচ্ছে আমাকে আরও 1 মাস পর। কিন্তু আমি এবার ঠিক করে নিয়েছি, আমি আগামী পরের সপ্তাহে, মানে সরস্বতী পুজোর পর থেকেই অলরেডি আমি কাজে বেরোনো শুরু করব। কাজে বেরোবো মানে জাস্ট অফিসে যাব, ডকুমেন্টারি কাজ, যেগুলো ডান হাত দিয়ে আমার পক্ষে সম্ভব সেগুলোই করব, ভারী কাজ হতে করতে পারবো না। আরও একটা সমস্যা হয়, আমাদের যে লেভেলে কাজ করি সেই লেভেলেতে অলরেডি এই বাসটা মেট্রো করে কাজ করাটা আমাদের পক্ষে পসিবল নয়, কেননা সব জায়গাতে এখন বাসটা মেট্রো এসব যায় না, আমাদেরকে সবসময় বাইক চালাতেই হবে। তো সেটাও মাথায় আমার ঘুরপাক খেতে সবসময়, যে আমি কবে আবার আমার বাইক চালাতে পারবো, বাইক চালাতে আদৌ পারবো কি না, এইসব কারণে ডিপ্রেশনে চলে গেছিলাম। তো আস্তে আস্তে চিন্তা করলাম, ঠিক আছে, বাইক চালাতে পারি না পারি, এক সময় তো বাইক চালাতাম না, নিজেই তো কাজ করতাম না, এখন ইদানিং বাইক চালাচ্ছি। আগে তো আমি যখন চাকরি করতাম তখন তো আমি ট্রেন, বাস, মেট্রো করেই ঘুরে বেড়াতাম। তো নিজেকে নিজে ঠিক করেছি। ঠিক করার পরে ডক্টরের ওষুধ আমার সেরকমভাবে খেতে হয়নি, নিজেকে নিজেই ঠিক করলাম। কেন চিন্তা ভাবনা করলাম, চিন্তা করে আলটিমেটলি কোনো লাভের লাভ তো কিছু হবে না, উল্টে ক্ষতি হয়ে যাচ্ছে। ওয়াইফকেও বললাম, ওয়াইফও আমাকে সাপোর্ট করলো, অনেক সাপোর্টই করেছে, কেননা ওয়াইফ সাপোর্ট না করলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। নেগেটিভ চিন্তাভাবনা, প্লাস আমার কিছু বন্ধুবান্ধব, কাজের জায়গায় কিছু বন্ধুবান্ধব, তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক বুঝিয়েছে। সবার কাছে বুঝতাম, কিন্তু কি বলুন তো, যখনই একা বসে থাকতাম, নানা রকম মাথাতে নেগেটিভ চিন্তাভাবনা এসে ভার হয়ে যেত, তখনই আমার মাথা ঠিকমতো কাজ করতো না, বিভিন্ন প্রকার ভুলভাল চিন্তাভাবনা আসতো। যাই হোক, হাত আঁকা আমাকে ঠিক করতে হবে আগামী দিনে। আপনাদের সহযোগিতা থাকলে, আমাদের আশীর্বাদ থাকলে আশা করি আমি হাত সুস্থ হয়ে যাব এবং আপনাদেরকে আগামী দিনে আমার 1 মাস পরে আমার হাতের কি কন্ডিশান, হাত কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে সেটারও ভিডিও আপনাদের জানাবো। এই ভিডিওটা বানানোর কারণ একটাই, দেখুন, আমাদের মতো এরকম ফ্র্যাকচার ভারতবর্ষে প্রচুর লোক হয়ে আছে। আমি যখন ইউটিউব খুলে বিভিন্ন প্রকার ফ্র্যাকচারের ভিডিও দেখতাম এক একজন মানে 10 বছর, 8 বছর, 9 বছর ধরে ঘরে পড়ে আছে। তাদেরকে দেখি আর আমি ভাবি যে আমি সামান্য জিনিস নিয়ে এতটা, এ থেকে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছি, যে তারা এতদিন ধরে কষ্ট সহ্য করছে আর আমি সামান্য করতে পারবো না। তো এরকম ফ্র্যাকচার লোক অনেকে ডিপ্রেশন চলেও গেছে, এরকম ভিডিও আছে, তারা দীর্ঘদিন ধরে ভুগতে ডিপ্রেশন চলে গেছে। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য, তারা এই ভিডিওটা যদি দেখে থাকে তারাও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে, নিজের মন শক্ত করে আগামী দিনে নতুন করে জীবন নিয়ে বাঁচতে পারবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, নমস্কার।